ভালোবাসা ভালোবাসার মতো ততটাই সুন্দর যখন আপনি সেই ভালোবাসার মানুষটিকে মন দিয়ে ভালোবাসবেন, তার জগৎটাকে রঙিন করে তুলবেন, আর সেই সাথে রঙিন হবে আপনার নিজের মনও। কিন্তু সে ভালোবাসা আসলে আমাদেরকে বিভিন্ন উৎসব আয়োজনের মধ্য দিয়েও পালন করতে হয়। বসন্ত আসে আমাদের জীবনে, ভালোবাসা দিবস আসে, আবার কখনো মিটিমিটি করে তারাও জ্বলে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে যে তারকাকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি মমতাজ হার্বাল প্রোডাক্টস স্টার টকে, তার ভালোবাসার রং কিন্তু আজ হলুদ। আর আপনি দেখতে পাচ্ছেন আমিও কিন্তু হলুদ পরে আছি। তো চলুন আর দেরি না করে পরিচয় করিয়ে দিই আমাদের আজকের তারকার সাথে। আমার সাথে রয়েছে বহু গুণে গুণান্বিত একজন অভিনেতা, একজন চমৎকার হোস্ট, এবং সেই সাথে লুকিয়ে চুপিয়ে তিনি কিন্তু বেশ ভালো গানও করেন। সে আর কেউ নন, আমাদের সবার প্রিয় শক্তিমান অভিনেতা এফএস নাঈম। অনেক অনেক শুভেচ্ছা, শুভ ভালোবাসা দিবস, শুভ বসন্ত। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। খুব সুন্দর করে অনেকগুলো কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি তো আসলে সুন্দর মানুষ, সুন্দর মানুষের জন্য সবসময় সুন্দর কথা আসবে, এটাই তো স্বাভাবিক না? তারপরেও একটি মানুষকে যখন সুন্দর করে আসলে উপস্থাপন করা হয় তখন আসলে তাকে একটা ডিফারেন্ট অনার দেওয়া হয়। সো থ্যাঙ্কস ফর দ্য অনার। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, যেহেতু ভালোবাসা দিবস, বসন্ত নিয়ে কথা বলছি, একটা কথা যদি বলতে হয় যে এবারের ভালোবাসা দিবস আর বসন্ত হচ্ছে এফএস নাঈমময়, ঠিক আছে? তো তোমার ভালোবাসা দিবসের স্পেশালিটি তোমার কাছ থেকে শুনতে চাই। কেন এই বছরটা অনেক বেশি স্পেশাল তোমার জন্য? আলহামদুলিল্লাহ, প্রতিটা মুহূর্তই অনেক স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এটি অনেক বড় বিষয়। সো তারপরও টপ অফ দ্যাট, আমরা তো কাজ করি, অভিনয় করি, প্রতিটা যে যার শাখায় যারাই কাজ করছি তার কাজটি যখন উপস্থাপন করা হয় সবার সামনে, সেটাই আসলে তার জন্য একটা অন্য প্রাপ্তি। রাইট, তোমার একটা মুভি আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, মুভিটা সম্পর্কে আমাদেরকে একটু বলো। সেটা হচ্ছে অরুণ চৌধুরীর ডিরেকশন, তৃতীয় চলচ্চিত্র, তাই না? এটা অরুণ দার। এবং জলে জলে তারা, এটাই অভিনয় করেছি আমি, মিথিলা, দেন পাবেল ভাই, দেন মুস্তাফিজুর নূর ইমরান, দেন মিঠু আপা, দেন শাহেদ আলী সুজন ভাই, ওবিদ রেহান ভাই, ইকবাল ভাই, অ্যান্ড আ লট অফ আদার কাস্ট, এবং সবাইকে নিয়ে খুব সুন্দর একটা ছবি। ইতিমধ্যেই আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা কম্পিটিশন, মানে যাদের নামই তুমি বললে সবাই মিলে এত চমৎকার একটা প্রোডাকশন হওয়ার কথা, বিকজ প্রত্যেকে তার নিজস্ব জায়গায় আসলে সেরা। একদম একদম। মিথিলা আপুর সাথে তোমার প্রথম ছবি, সো ইট ওয়াজ লাইক ডিফারেন্ট একটা, আমার মনে হয়, এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, একেবারেই অন্যরকম। প্রথমত কঠিন হচ্ছে যে মিথিলা আমরা হচ্ছি অনেক আগের বন্ধু, তো বন্ধু হিসেবে বন্ধুর সাথে রোমান্টিক সিন করতে যে আমার সর্বনাশ হয়ে গেছে। ইটস কোয়াইট টাফ। ইট ইজ টাফ। এবং মিথিলা যেমন এক পর্যায়ে আমাকে বকা দিয়ে মেরেই ফেললো, যাই তুই সব নায়িকার সাথে এত ভালো করে রোমান্টিক সিন করিস, ঠিকঠাক এরকম সুন্দর সুন্দর লুক দিতে পারিস, আমার বেলায় এরকম করছিস কেন? হ্যাঁ, এটা তো আমাদের ছবি, এটা তো সবাই দেখবে এসে। যে আসছে না ফিলিং, আমি কি করবো? না না না, সুন্দর করে এক্সপ্রেশন দে, তো ভালো লাগছে, চরিত্রটা ফাটাফাটি, তুই ঠিকঠাক মতো। And your looks, I want to tell about that. Your looks, it was like totally different. একজন নতুন এফএস নাঈমকে আমরা দেখতে পেয়েছি। তুমি নৌকা চালিয়েছো, মানে এই বইটা চালানো ইটস আ কোয়াইট, মানে টাফ থিং, আমি যতটুকু জানি। এটা কি তোমাকে শিখতে হয়েছিল? হ্যাঁ, এটা একটা প্রফেশন। তো সো যে কোনো প্রফেশনকেই যদি স্ক্রিনে তুলে ধরতে চাই তাহলে আমাদেরকে আসলে একটা স্বল্প হলেও একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রত্যেক আর্টিস্টকে। এবং আমি যতটুকু জানি তুমি একজন পারফেকশনিস্ট না, সব কিছু তোমার কাছে পারফেক্ট হতে হবে না। আই নিউ অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? না, আমি পারফেক্ট ওয়ার্ডটাকে আসলে বিশ্বাসই করি না। এটা একটা ডিজিজ, আমি ওই ডিজিজে থাকতে চাই না। ভুল হতে পারে এবং সেটাকে কারেক্ট করতে হবে, কারেক্ট করে ওটাই তো পারফেকশনিস্টের কাজ। তারপর আমি পারফেক্ট হতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেমনটা ভাবা হয়েছে সেটা কাছাকাছি যেতে পারলে আসলে সাকসেস। তো আসলে কি হয়েছে যে গত কয়েক বছরে আমার যে কাজগুলো সবাই দেখেছে এবং সবাই প্রশংসা করেছে, ভালোবেসেছে, লাইক কারাগার ওয়েব সিরিজ, দেন ওয়েব সিরিজ ওভার ট্রাম্প, দেন ওয়েব সিরিজ মিশন হান্ট ডাউন,
দেন ওয়েব সিরিজ কালপুরুষ, দ্যাট ওয়াজ ম্যাসিভ ওয়ান, ম্যাসিভ। এই প্রতিটি চরিত্রই আলাদা আলাদা ছিল এবং সেখান থেকে 300% আলাদা একটি চরিত্র হচ্ছে এই হোসেন মাঝি। তো সেটা খুবই ইন্টারেস্টিংলি আমরা যতটুকু চেষ্টা করেছি ইন্টারেস্টিং করার ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ লুকটা প্রকাশিত হওয়ার পর থেকে সবার অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। অনেক খুব রোমান্টিক একটা গান রিলিজ হয়েছে, মানে যেহেতু ভালোবাসা দিবস সবাই কিন্তু দেখবে একটু ভালোবাসার গান, একটু রোমান্টিক গান খুঁজতে থাকে। তো ঠিক এই মুহূর্তে গানটার রেসপন্স কেমন পাচ্ছ যে তোমার জন্য অন্তর পুরা হইল কালার, রাইট? একদম একদম। আর মানে তোকেই ভালোবাসি গানটা শিরোনাম, যেখানেই যাচ্ছি সেখানে কেউ না কেউ হয়তো গানটা ছেড়ে একটা সাধুবাদ জানাচ্ছে যে গানটা ভীষণ ভালো লেগেছে। এবং চিত্রায়ন দেখতে, হ্যাঁ, রায়হান খানের ক্যামেরা অপারেশনে অ্যামেজিং ভাবে জিনিসটা তুলে ধরা হয়েছে আর খুব আরাম লাগছে। প্রত্যেকে যেটা বলছে যে গানটা দেখতে ভীষণ আরাম লাগছে, অনেক সুদিং একটা টোনে কাজ হয়েছে। সো এগুলো শুনতে তো ভালো লাগে, দেখতে ভালো লাগে। আচ্ছা, এই যে হোসেন মাঝির যে ক্যারেক্টার, মানে আমার কাছে ফার্স্ট লুকটা দেখে, গানটা দেখে মনে হয়েছে যে মানে খুবই নম্র, ভদ্র, শান্তশিষ্ট টাইপের একটা ছেলে। মানে ব্যক্তি জীবনে কি তুমি আসলে এতটা শান্তশিষ্ট? না, দুষ্ট অনেক, ভয়াবহ দুষ্ট ছোটবেলা থেকেই। তোমার দুষ্টুমিটাও আসলে চুপি চুপি হয়, মিটি মিটি, লাউড না, ব্যক্তিগতভাবে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। যেমনটা বলেছিলাম যে একটু ব্যক্তি জীবন নিয়ে তোমার সাথে আড্ডা দিব। ব্যক্তি জীবন আসলে আমরা সবাই জানি, তুমি এবং নাদিয়া আপু এটা নিয়েই তোমার জগৎ, এবং আশেপাশের মানুষগুলো হচ্ছে তোমাদের সেই জগতের প্রত্যেকটা প্রিয় প্রিয় স্থান জুড়ে আছে। তো এবার ভালোবাসা দিবসে তোমাদের ভালোবাসার বন্ধন আরও বেশি অটুট, এবং কতটা আসলে তোমরা তোমাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং সেটা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাবো। আর রান্নার একটা প্রোগ্রাম, এবং এটা সিকুয়েল অনেক বছর যাবত, রাধুনী ভালোবাসার কিচেন। হ্যাঁ, কেমন লাগে বলো তো? এই যে মানে দুজন মিলে রান্নাঘর তো বাসায়ও শেয়ার করছো, আবার অন স্ক্রিনেও শেয়ার করছো। সো না, এটা আসলে আমি অনুষ্ঠান কম বলি, আমি এটাকে অনেক বেশি মুহূর্তের সমারোহ বলি। কারণ হচ্ছে যারাই আসে তারাও আমাদের প্রিয় ভাজন প্রত্যেকে, এবং আসলেই এভাবেই আসলে আমরা গল্প করতাম কারো বাসায় গেলে কিংবা কেউ আমাদের বাসায় এলে। আর এখন তো আসলে সবার ব্যস্ততা, তো অ্যাটলিস্ট কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে হলো সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ। আমার কাছে তো এটা খুব ভালো লাগে, এই যে আজকে তুমি এসেছো, তোমার সাথে আমার দেখা হয়ে গেল বিকজ অফ আমাদের এই প্রোগ্রামটা। নাদিয়া আপু আসলে কোনটা বেশি ভালো রান্না করে? সব ভালো রান্না করে। শি ইজ আ ওয়ান্ডারফুল কুক এবং খুবই ভালো রাঁধে, মানে চুপচাপ রান্না করে। অনেক আছে যে অনেক বেশি হই হুল্লোড় করে রান্না করতে পছন্দ করে, আর ওর প্যাটার্নটা হচ্ছে ও চুপচাপ নিজের মতো করে কাজ করবে। অ্যান্ড হোয়াট এভার শি কুকস টপ নচ। ওকে, আন্টি তো ঢাকাইয়া রান্না করে অভ্যস্ত, নাদিয়া আপু তো নিশ্চয়ই ঢাকাইয়া রান্নায় পরবর্তীতে অভ্যস্ত হয়েছে। হ্যাঁ, মানে অভ্যস্ততা নাদিয়া রান্নার অনেক আগেই, কারণ আম্মু মানে নাদিয়া মা, আম্মুও ভীষণ ভালো রাঁধেন, তো সেখান থেকেই ও ইন্সপায়ার্ড, এবং সকল রান্নাই আসলে ওখান থেকে আসলে শেখা। মনে হচ্ছে আমার মা খুব একটা কিচেনে থাকা পছন্দ করেন। আচ্ছা, সে বলে যে তুমি মানে এতক্ষণ কিচেনে থাকা দরকার কি, এত কষ্ট করার দরকার কি, হ্যাঁ অল্প কিছু রান্না করবা তাহলেই তো হচ্ছে, এত কষ্ট করার দরকার নেই। ওকে, তোমার যদি মিডনাইট ক্রেভিং হয় তাহলে তুমি রান্না করো না নাদিয়া আপু রান্না করে? প্রথমত আমার মিডনাইট ক্রেভিং হয় না, আফটার ডায়েট না, এন্ড আফটার ট্রান্সফরমেশন ঘুম আসলে মিডনাইটে আমার কোনো খোঁজ খবর থাকে না। ওকে, তুমি কি অন টাইমে ঘুমোতে পছন্দ করো? অন টাইমে না, আমার রাত জেগে আসলে যদি কাজ থাকে, শুটিং থাকে, সেটা ডিফারেন্ট। ওকে, বাট সেটা ছাড়া আমি জাস্ট দ্যাটস গুড, আই এম গন। আচ্ছা, তোমার লাইফস্টাইল নিয়ে জানতে চাই যে আমরা একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন লাইক 4 to 5 ইয়ার্স আগে থেকেই দেখেছি, বিকজ আমি সেই ট্রান্সফরমেশন জার্নিতে তোমার সাথে আমার ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা কাজ করা হয়েছে। আমি দেখেছি যে আমরা সবাই কাচ্চি বিরিয়ানি অর লাইক মোরগ পোলাও খাচ্ছি, তুমি জাস্ট একটা গ্রিন অ্যাপেল অ্যান্ড একটু টক দই খেয়ে কাটিয়ে দিচ্ছ। অ্যান্ড তারপরে আবার চরিত্রের প্রয়োজনে তোমাকে অনেক ওয়েট গেইন করতে হয়েছিল।
দেন আবার ট্রান্সফর্মড হয়ে একই শেপে চলে এসেছে। সো এই জার্নিটা নিয়ে একটু বলো যে এটা অ্যাকচুয়ালি তোমার লাইফকে কতটা শেপ আপ করেছে। লাইফের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাকে একটা জিনিস সবসময় হেল্প করে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে এই আমার পার্সোনাল ট্রেনার যে রনক ঘোষ, রনক ভাই প্রথম থেকেই আমার সাথে আমাকে ট্রেন করে যাচ্ছেন। তো সেখান থেকে ওই যে ডিসিপ্লিনের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, সেই স্ট্রাকচারটা আমার আসলে ভীষণ পছন্দ। সেই কারণে আমার ওটা কোনো হ্যাসেল লাগে না, কোনো এক্সট্রা বার্ডেন মনে হয় না, কিংবা এক্সট্রা কোনো রেসপন্সিবিলিটি মনে হয় না। আমার মনে হয় আমার এটা ভালো লাগছে, তাই আমার সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে, সেটা অনেক আগে থেকেই। আমার রাত্রি জাগতে ভালো লাগে না, যেহেতু মানে অ্যাক্টিং ভীষণ ভালোবাসি, অ্যাক্টিংয়ের কাজে। তো তখন না আমার কাছে ওই প্রেশার ফিল হয় না, বরঞ্চ মনে হয় যে যেই চরিত্রটার জন্য এত চেষ্টা করছি সেই চরিত্রটা যেন হয়ে উঠতে পারি। যেমন চরিত্র অনেক কিছু হয়তো মেকআপ গেট আপে অনেক কিছু করা যাবে, কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে না দেখা যায় যে ওই ডিসিপ্লিনটাই আমাকে আলটিমেটলি দিন শেষে হেল্প করছে। কারণ আমি যতই মোটা হই না কেন, কালপুরুষের সময় এই গাইডেন্সটাই ছিল যে আমি অনেক মোটা হয়ে গেল, আমাকে তো অ্যাক্টিংটা করতে হবে, সো আমার ফিজিক্যাল একটা স্ট্রেংথ লাগবে, ওই মানুষটার ম্যাচুরিটি, তার মানসিকতা, এটাকে তোমাকে রাইট সো সেই জায়গা থেকে তো আমাকে এনার্জিটা রাখতে হবে। তাহলে এনার্জি রাখার জন্য আমাকে কী করতে হবে? আমাকে আসলে ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে, অ্যান্ড ওই স্ট্রেংথটা থাকতে হবে। আবার সেমভাবে সেখান থেকে কমে আসা জন্য আবার 18 মাসের টোটাল প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াতে হ্যাঁ আস্তে 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 করে শুকানোর যে ধৈর্য, সেটা ডিসিপ্লিনের কারণে সম্ভব হয়েছে। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। হোস্টিং নিয়ে কথা হলো এবং বেশ কিছু স্টেজ শোজও তুমি রেগুলার করছো। আমরা সবসময় বলি যে বাংলাদেশে ছেলে হোস্টের সংখ্যা খুব কম, আর যারাও আছেন তারাও রেগুলার না, অথবা ওই যে একটা পার্সোনালিটি ক্রিয়েট করা, এটা এখনো পর্যন্ত হয়নি। FS নাইম সব দিক থেকে এগিয়ে আছে, কিন্তু কেন নিয়মিত নয়? সব অনুষ্ঠানে আসলে মঞ্চায়িত হতে চাই না। ওকে, আমি চাই যেটাতে আসলে আমার কারণে কিংবা ওই অনুষ্ঠানটির কারণে আমরা দুপক্ষই আরেকটু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো পুরো বিষয়টাকে, আরেকটু সৌন্দর্য কিংবা আরেকটু অ্যাড অন করতে পারবো, সেই প্রোগ্রামটাতে আসলে থাকতে চাই। এবং সেটার জন্যে আমি এক্সট্রা পরিশ্রম করতে চাই, এক্সট্রা একটা টাইম ইনভেস্ট করতে চাই, যাতে করে জিনিসটা এমন একটা বেঞ্চমার্ক ক্রিয়েট হয়, কালকে যেন ওই বেঞ্চমার্কটা আরেকটা নাইম কাজ করে। গানের প্রসঙ্গে একটু আসতে চাই। এত চমৎকার গান করো, গিটার বাজিয়ে, এবং খুব রিসেন্টলি গানও দেখলাম। গানটাও কেন নিয়মিত করছো না? এবং অভিনয়ের জায়গা থেকে যদি বলি যে তুমি নিজেকে খুব বেশি ব্যস্তও রাখতে পছন্দ করো না, কারণ তাহলে অনেক সম্ভব রেগুলার ধারাবাহিক করা যায়, অনেক কিছু করা যায়। কেন অ্যাকচুয়ালি সব কিছুই খুব বেছে বেছে? একটাই রিজন? একটা রিজন ওই সেম, কারণ হচ্ছে যে কোনো কিছুই যেন বি গ্রেডের না হয়। ওকে, হয়তো চেষ্টাটা A+ গ্রেডের হবে, হয়তো আমি শেষ পর্যন্ত গিয়ে হয়তো খুবই আনসাকসেসফুল হলাম কাজটা করতে যেয়ে, কিন্তু আমার চেষ্টাটা যেন অ্যাটলিস্ট কোথাও কোনো কমতি না হয়। গানটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গানটা আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, সেটাকে আরও অনেক বেশি পলিশ করা দরকার। সেমভাবে অ্যাক্টিংটা যেরকম চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, হোস্টিং আমি অনেক আগে শুরু করছি, সো হোস্টিংয়ের ব্যাপারে আমার কনফিডেন্টটা আরও ডিফারেন্ট। আমি যখন হোস্টিং করা বন্ধ করেছি তখন অনেকে হোস্ট হয়নি, রাইট? হ্যাঁ, আমি হোস্টিং স্টপ করেছি কবে, ব্যাক ইন 2008-9 এই সময়, কারণ 10 থেকে আসলে অ্যাক্টিংয়ে শিফট হলাম। রাইট। হ্যাঁ, এবং অনেকেই হয়তো জানে না, হয়তো তুমি জানো যে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম অটোমোবাইল শো আমি হোস্ট করেছি, রাইট, আই স্পিড না। এন্ড ওই সময়টাতে আমিও দর্শক ছিলাম, শুধুমাত্র দর্শক, মানে ভেরি ডিফারেন্ট ওয়ান সেই সময়। এই জন্য আমি বললাম যে ওই সময়টাতে তুমি একজন হোস্ট হিসেবে নিজেকে যেভাবে তুলে ধরেছো, তার পরবর্তীতে ওই যে প্ল্যাটফর্মটা রেখে কিন্তু তুমি অন্য আরেকটা মানে চরিত্রে শিফট হয়ে গেছো, বাট ওই জায়গাটাতে আমরা আসলে নতুন করে তেমন কাউকে আর পাইনি। না, ওই সাধনা করতে হবে, সাধনা করতে হবে। ঠাস করে ভাবলাম যে আমি আমার ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার আছে তাই আমি একজন ভালো হোস্ট, এটা হবে না। নো, অ্যাকচুয়ালি ফলোয়ার দিয়ে হোস্টিং হয় না, না, যে কোনো কাজই হয় না, কোনো কাজই হবে না।
আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কথা একটু বলো। তুমি সোশ্যাল মিডিয়া তো কম অ্যাক্টিভ। আমার কতটুকু সময় কাটাও? একদমই না। কোনো মিডিয়া ম্যানেজার কি রয়েছে? না, আমি সোশ্যাল মিডিয়ার মানুষই না আসলে। মানে আমি ওই জোনটার মানুষই না। আমি ইন পার্সন কথা বলতে খুব পছন্দ করি, এবং আমার মনে হয় যে একটা মানুষের সাথে ওই ফোনে স্ক্রলিং, যেমন এখন সবাই স্ক্রলিং নিয়েই সারা পৃথিবীতে কথা হচ্ছে যে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম এত বছর পরে এসে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যে এটা অনেক আগেই আমার রিয়েলাইজেশন যে আমি আসলে ওই জায়গাটায় বিলং করি না কিংবা করতে চাইনি কখনো। আমার কাছে মনে হয় একটা মানুষের দেখা হচ্ছে, আমি ফোন নিয়ে সারাদিন ব্যস্ত আছি, একটা মানুষ সামনে আছে, তার সাথে আমার 1 মিনিট কথা বলার সময় নেই। ডেফিনেটলি। এবং সেই মানুষকে ডিসরেসপেক্ট করা, আড্ডায় বসেও দেখা যায় সবাই ফোন নিয়ে। ওই জায়গা থেকে আমার মনে হয় অনেক বেশি জরুরি হচ্ছে যে যেই সময়টা ফোনে স্ক্রলিং করছি আমরা, সেই সময়টা আসলে নিজেকে আরেকটু যদি কারেক্ট করা যায়, নিজেকে আরেকটু যদি বরং নিজেকে সময় দেওয়া, সেটা হয় বেটার। সো আমি মানে ওইটাই বলতে চাচ্ছিলাম যে মানে এখন সোশ্যাল মিডিয়ার নাম্বার এটা আসলে প্রতিদিন ফিট করার মতো একটা বিষয়। মানে এটা এখন আমার একটা অ্যালগরিদমে চলে গেছে, কেউ যদি প্রতিদিন যে কোনো কিছু ফিট করতে থাকে তার নাম্বার প্লাস হতেই থাকবে, এনিথিং, সে যেটা সো এখন ওইটা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে ক্রাফটিং ক্রিয়েট করার জার্নিতে থাকা। সো আমি ক্রাফটিং ক্রিয়েট করার জার্নিতে আছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন। এই চেষ্টা আসলে চলমান থাকবে। আমরা সবসময়ই চাই যে নতুন ভাবে নতুন লুকে তুমি আমাদের কাছে আসো, এবং ওই যে বললাম অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা, এরপরে তো আমরা জলে জলে তারা সবাই মিলে একসাথে দেখবো, এবং তোমার ওই নিউ লুক একজন হোসেন মাঝিকে দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, শুভকামনা থাকবে তোমার নতুন কাজের জন্য, এবং আরো কি নতুন আসছে সেটা নিয়ে আসলে তো আজকে কথা বলবো না, নতুন কাজ হলেই তোমাকে আবার আমাদের অনুষ্ঠানে পাবো। ডেফিনেটলি খুব ভালো লাগলো, অ্যান্ড অনেক অনেক শুভকামনা। ওকেও অনেক অনেক ধন্যবাদ, পুরো এসিটিভির সকল দর্শককে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। প্রিয় দর্শক, আড্ডা হয়ে গেল প্রিয় তারকার সাথে। এমন সব প্রিয় তারকা আর তারকাদের জীবনের নানা ভাবনা নিয়ে আপনাদের সামনে আমি শান্তা জাহান চলে আসবো আমাদের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এসিটিভির সাথে, দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন। আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।